নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আমি শিবম। দেখুন, বর্তমান সময়ে একাধিক দেশের মধ্যে যে যুদ্ধের প্রবণতা বাড়ছে তা কিন্তু অস্বীকার করা যায় না। আগে মনে হতো যে দেশের কাছে পরমাণু বোমা আছে বা পারমাণবিক শক্তি আছে তারাই হয়তো এই পৃথিবীতে সর্বসেরবা। কিন্তু বর্তমান সময়ে যেভাবে টেকনোলজি এগিয়ে গেছে, সেখানে একাধিক দেশ এমন কিছু নতুন অস্ত্র, এমন কিছু নতুন হাতিয়ার আবিষ্কার করেছে, তা যদি অন্য দেশের কাছে না থাকে তাহলে কিন্তু একটি দেশ অন্য দেশের থেকে পিছিয়ে যেতে পারে। সাম্প্রতিক সময় রাশিয়া এবং ইউক্রেনের যখন যুদ্ধ হয়েছে, রাশিয়া এবং ইউক্রেন দুপক্ষই এমন কিছু টেকনোলজিক্যাল সাউন্ড এবং টেকনোলজিক্যালি যদি বলেন সলিড কিছু উইপেন ব্যবহার করেছে, যা কিন্তু গোটা বিশ্বের কার্যত নজর কেড়ে নিয়েছে। রাশিয়া কিন্তু এই ইউক্রেনের উপর শেষ 1 মাস ধরে প্রায় 2000টি সুসাইডাল ড্রোন অ্যাটেম্প্ট করেছে, ফেলেছে, এবং সেই ড্রোন দ্বারা কার্যত ইউক্রেনকে বর্তমান সময়ে ধরাশায়ী করার চেষ্টা করেছে। আর রাশিয়া যখন এই ধরনের সুসাইডাল ড্রোন ব্যবহার করে তখন কিন্তু গোটা বিশ্ব কার্যত চমকে যায়। নিঃসন্দেহে পরমাণু বোমার মতো শক্তিশালী কোনো ড্রোন নয়, কিন্তু যে ড্রোন 1 মাস ধরে ব্যবহার করা যায়, 1 মাস ধরে রাশিয়ার ইউক্রেনের উপর যেভাবে ফেলেছে, এরপরে কিন্তু আন্তর্জাতিক স্তরে এই ড্রোনের কিন্তু খ্যাতি বেড়েছে। আর ভারতবর্ষ এই সামরিক শক্তিতে বলীয়ান হতে গিয়ে বর্তমানে যথাসম্ভব এই অ্যাগ্রেসিভলি এই নতুন প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করে দিয়েছে। কিছুদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফ এর একটি প্রোগ্রামে গেছিলেন। সেই প্রোগ্রামে গিয়ে তিনি পার্টিকুলারলি দুটো বিষয়ে জোর দিয়ে তিনি কথা বলেন। 1 নম্বর, ভারতীয় সেনাবাহিনী এবার থেকে অ্যান্টি ড্রোন ইউনিট ব্যবহার করবে, অর্থাৎ অন্য দেশ যদি ভারতবর্ষের উপর ড্রোন নিক্ষেপ করতে চায় তাহলে অ্যান্টি ড্রোন ইউনিট সেই ড্রোনগুলোর বাধা প্রতিহত করবে। অন্যদিকে ভারতবর্ষের এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সেনাবাহিনীর জন্য নতুন প্রযুক্তির ড্রোন আমদানি করার একটা ফরমায়েশ করেন। মানে অমিত শাহ সেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের একদম অনুরূপ প্রতিলিপি সুসাইডাল ড্রোন, অর্থাৎ সুসাইড ড্রোন কিন্তু এই ভারতীয় বিএসএফ বা এই সেনাবাহিনীর মধ্যে অন্তর্ভুক্তিকরণের নির্দেশ দেন। আর এরপরে এই চর্চায় চলে আসে বর্তমান সময়ে সব থেকে আলোচিত ড্রোন খারগা ড্রোন। যদি আরো স্পেসিফিক্যালি বলি, খড়গ ড্রোন বা খারগা ড্রোনই হলো ভারতের কাছে নতুন প্রযুক্তির এক আত্মঘাতী ড্রোন, যা ভারতবর্ষ কিন্তু নিজস্ব প্রযুক্তিতে ডেভেলপ করেছে। একদম মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট, কিন্তু যার দাম মাত্র 30,000 টাকা। আর এখানে কিন্তু আন্তর্জাতিক স্তর কার্যত চমকে গিয়ে প্রশ্ন করেছে কিভাবে 30,000 টাকায় একটি সুসাইডাল ড্রোন কিন্তু ব্যবহার করা যায় কিংবা তৈরি করা যায়। এটা নিঃসন্দেহে ভারতের প্রযুক্তিবিদদের অন্যতম সেরা কৃতিত্ব। কিন্তু কি এই খড়গা ড্রোন, কি এই সুসাইডাল ড্রোন, কি আছে এর ভিতরে যেটা হঠাৎ করে ভারতের সামরিক শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিল? দেখুন, প্রথমেই হলো এই খড়গা ড্রোন বা সুসাইডাল ড্রোনের 3টে নির্দিষ্ট কোয়ালিটি আছে। এই প্রকার ড্রোন কিন্তু শুধুমাত্র আপনি নজরদারির জন্য ব্যবহার করতে পারবেন সেটা নয়, এই টাইপের ড্রোন কিন্তু একটা ছোটখাটো মিসাইল হিসাবেও কাজ করে। অর্থাৎ নামে এটি ড্রোন, যেটা আপনার ইন্টেলিজেন্সের কাজে লাগছে, সার্ভিলেন্সের জন্য কাজে লাগছে, কিন্তু কখনো কখনো এই ড্রোন ছোটখাটো মিসাইল যে গতিতে অ্যাটাক করে সেই গতিতে কিন্তু অ্যাটাকিং পাওয়ারও এর ভিতরে আছে। আর এর জন্যই কিন্তু একে সুসাইডাল ড্রোন বা আত্মঘাতী ড্রোন বলা হয়। যেন যুদ্ধক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি এই ড্রোন এফেক্টেডও হয় তাহলে বিপক্ষ দলের কোনো যায়ও আসে না। অর্থাৎ পার্টিকুলারলি 3টে বস্তু এর মধ্যে ইনস্টল করা আছে, এক ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স এবং কমব্যাট মিশন। অর্থাৎ মিশনে কিন্তু এই ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। এই ড্রোনের নির্দিষ্ট কিছু কোয়ালিটি আছে। এই ড্রোন অত্যন্ত হাই স্পিড একটা ড্রোন, প্রত্যেকটি সেকেন্ডে এই ড্রোন যেতে পারে 40 মিটার। অর্থাৎ এই ড্রোনের গতিবেগ কিন্তু 40 মিটার প্রতি সেকেন্ডে, যা নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শক্তিশালী একটা ড্রোন, এই কোয়ালিটিতেই বোঝা যায়। পাশাপাশি এই ড্রোন একবার যখন ওড়ে তখন 700 গ্রাম অব্দি এক্সপ্লোসিভ ক্যারি করতে পারে, অর্থাৎ বিস্ফোরক দ্রব্য ক্যারি করতে পারে। আমি আগেই বললাম এই ড্রোন কমব্যাট মিশনে ব্যবহার করা যায়। অর্থাৎ এই ড্রোনের ভিতরে যদি 700 গ্রাম এক্সপ্লোসিভ থাকে এবং আপনি যদি এই ড্রোনকে মিশনে উড়িয়ে দেন, তাহলে যখন তখন এই ড্রোনকে আপনি বোতাম টিপলেই এর ভিতর যে এক্সপ্লোসিভ আছে
তা কিন্তু বিপক্ষের উপরে এই ড্রোন নিক্ষেপ করতে পারে। আর এর জন্য এই ড্রোনকে কিন্তু গোটা বিশ্ব আন্তর্জাতিক মহল কিন্তু সমীহ করে চলে। পাশাপাশি এই ড্রোনের মধ্যে একটা অদ্ভুত জিপিএস এবং নেভিগেশন আছে, যার ফলে আপনি কিন্তু এই ড্রোনের কারেন্ট লোকালিটি অনুযায়ী যে বিস্তীর্ণ একটা রেডিয়াস সম্পূর্ণ ট্র্যাকিংয়ে আনতে পারেন। আর এই ড্রোন কিন্তু ভারতবর্ষে প্রথমবারের জন্য তৈরি করে গোটা বিশ্বকে কিন্তু কার্যত চমকে দিয়েছেই বলা চলে। দেখুন, বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে ড্রোনগুলো ব্যবহার করেছে, প্রায় 2000টার কাছাকাছি ড্রোন, তারা কিন্তু সেই রকম ড্রোনগুলোকে ইরান থেকে কিনেছিল। কিন্তু ভারতবর্ষ কিন্তু একদম বিপরীত জায়গায় গিয়ে মেড ইন ইন্ডিয়ার প্রযুক্তিতে ভারতবর্ষ এই ড্রোন কিন্তু তৈরি করলো, যার দাম 30,000 টাকা। ভারতবর্ষের কাছে এর আগেও পিনাখা মিসাইল ছিল, যার দাম কিন্তু প্রায় 70 লক্ষ। কিন্তু আপনি ভাবুন, এই ধরনের ড্রোন যদি 700 গ্রাম এক্সপ্লোসিভ নিয়ে বিপক্ষর দিকে ছুটে যায়, তাহলে আপনি 30,000 টাকায় একসঙ্গে 25 থেকে 30টা ড্রোন কিন্তু বিপক্ষের দিকে ছুড়ে দিতে পারবেন। আর এখানে এই ড্রোনের কিন্তু মুন্সিয়ানা, যা ভারতের সামরিক শক্তি এক ঝটকায় অনেকটা বাড়িয়ে ফেললো। আরও একটা অদ্ভুত শক্তি আছে এই ড্রোনের ভিতর। এই ড্রোনের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম আছে, তা কিন্তু এই ড্রোনে জ্যাম করতে কেউ পারবে না। অর্থাৎ এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দ্বারাই কিন্তু ড্রোনের যাবতীয় কার্যকলাপ হয়। যখন বিপক্ষ শিবির কোনো ড্রোনকে ট্র্যাক করে ধরে নেয়, তখন কিন্তু এর ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম আছে তা যদি নিয়ে নেয়, এর ড্রোনের ভিতরে সম্পূর্ণ ডাটা কিন্তু বিপক্ষ শিবিরের হাতে চলে যাবে। কিন্তু এই ড্রোন যদি র্যাডারে কেউ ট্র্যাকও করে ফেলে, তাহলে এর ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কিন্তু কেউ কখনো জ্যাম করতে পারবে না। অর্থাৎ অত্যন্ত উন্নত মানের একটা টেকনোলজি, 5 জেনারেশন প্রযুক্তিতে বানানো একটা অস্ত্র, যা ভারতবর্ষ কিন্তু নতুনভাবে লঞ্চ করতে চলেছে, যা একই সঙ্গে ড্রোন এবং একই সঙ্গে কমব্যাট মিশনেরও কাজে লাগে। নিঃসন্দেহে ভারতের সামরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। আর ঠিক একদিন পর ভারতবর্ষ আরও এক যুগান্তকারী পদক্ষেপ নিল। দেখুন, বর্তমান সময়ে স্থলে কিন্তু যুদ্ধটা একটু কমতে শুরু করেছে। ভারতবর্ষ বুঝতে পেরেছে যে নেভি এবং নৌবাহিনীকে শক্তিশালী করা কতটা জরুরি, এবং জলজ যে সীমারেখা আছে সেইটাকে মোকাবিলা করা কতটা কঠিন। বর্তমানে চায়না কিন্তু ভারতের যে জল সীমা, সেটা বিভিন্ন দিক দিয়ে ঘিরে নেওয়ার চেষ্টা করছে। এমনকি তারা বাংলাদেশের ইউনিট সরকারকে কার্যতে বসে এনে চট্টগ্রাম বন্দরটারও দখল নেওয়ার চেষ্টা করছে। নিঃসন্দেহে চায়নার সঙ্গে হাতে হাত মিলিয়ে পাকিস্তান ভারতের বিপক্ষেই যে খেলাটা খেলবে, তা কিন্তু অনেকেই জানেন। আর এখানেই কিন্তু ভারতবর্ষ আইএনএস ভাগ্নেসির বলে বা এই যে নতুন পরিমাণের যে সাবমেরিন, তা কিন্তু তৈরি করে ফেললো। এই যে আইএনএস ভাক্সির ভারতবর্ষ যখন 2025-এর জানুয়ারিতে লঞ্চ করবে, তাতে নিঃসন্দেহে ভারতের যে নেভাল ডিপার্টমেন্ট আছে, নৌবাহিনী আছে, তারা কিন্তু এক ঝটকায় অনেক গুণ শক্তিশালী হয়ে যাবে। কিন্তু কি এই সাবমেরিন? দেখুন, এই সাবমেরিনকে পার্টিকুলারলি বলা হয় হান্টার কিলার সাবমেরিন। এই হান্টার কিলার সাবমেরিন কিন্তু আন্ডার প্রজেক্ট 75 এর আওতায় এনে বহু বছর আগে বানানো হয়েছিল। 2005-এর কাছাকাছি সময়ে ভারত এবং ফ্রান্সের একটি চুক্তি হয়, যেখানে ফ্রান্সের একটি কোম্পানি এবং ভারতবর্ষের একটি কোম্পানি একই সঙ্গে এই ধরনের পার্টিকুলারলি সাবমেরিন তৈরি করবে, সেরকম একটি চুক্তি কিন্তু সে সময় হয়েছিল। কিন্তু আজ 2024-এর শেষ প্রান্তে দাঁড়িয়ে এই আইএনএস ভাক্সির কিন্তু পাকাপাকিভাবে লঞ্চ হওয়ার দিকে চলে গেল। ফ্রান্সের সে সময় যে কোম্পানি এই পার্টিকুলার সাবমেরিন তৈরি করার দিকে এগিয়েছিলেন, সেই কোম্পানির নাম ফ্রান্সিস নেভিল গ্রুপ। এই ফ্রান্সিস নেভিল গ্রুপ সর্বপ্রথম স্করপিয়ান ক্লাস সাবমেরিন কিন্তু আন্ডার 75 প্রজেক্টের আওতায় এনে তৈরি করার কিন্তু চুক্তি ভারতের সঙ্গে করেছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে এই পার্টিকুলারলি সাবমেরিন কিন্তু তৈরি করা হয়। দেখুন, এই সাবমেরিনকে কি বলা হয়, এই সাবমেরিন নিয়ে একাধিক কথা আন্তর্জাতিক মহলে চলাচল আছে, কথাবার্তা হয়। কিন্তু পার্টিকুলারলি ইন্ডিয়ান ওশিয়ানের ক্ষমতা দখলের জন্য চায়না, পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে ভারতের যে অসম লড়াই, সেই অসম লড়াই কিন্তু পার্টিকুলারলি এই আইএনএস ভাক্সির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদার্থ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অস্ত্র হিসাবে কাজ করতে পারে। একে হান্টার কিলার সাবমেরিন কেন বলা হয়, কেনই বা এর নাম ভাক্সির? দেখুন, ভাক্সির হলো সমুদ্রের তলদেশে থাকা একটি সামুদ্রিক মাছ। এই সামুদ্রিক মাছ কিন্তু এই ধরনের অস্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু কোনো ধরনের মাছ বা অস্ত্রই এই সাবমেরিনকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না বলে জানিয়েছেন এই সকল প্রযুক্তিবিদরা। অর্থাৎ এই ধরনের সাবমেরিন যখন ইন্ডিয়ান ওশিনে ভারতবর্ষ লঞ্চ করবে 2025-এর জানুয়ারি মাসে, তখন ভারতবর্ষে যে কোস্টাল গার্ড আছে, কোস্টাল ডিপার্টমেন্ট আছে,
তা কিন্তু স্থল বিভাগের মতোই শক্তিশালী হয়ে যাবে বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞ। পার্টিকুলারলি এই যে সাবমেরিন আছে, এই সাবমেরিনে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন আছে। এই এআইপি কি? এআইপি হলো সাবমেরিন দু রকমের হয়। দেখুন, সাবমেরিন এক রকম হয় নিউক্লিয়ার এনার্জিতে চলে, এক ধরনের হয় ডিজেল এনার্জিতে চলে। এই সাবমেরিন কিন্তু ডিজেল এনার্জিতে চলবে। সাবমেরিন একই সময় ঘন্টার পর ঘন্টা জলের তলায় ডুবে থাকতে পারে না, ফলে কিছুটা সময় পরপরই তাকে উপরে উঠে আসতে হয়। কিন্তু এআইপি যে টেকনোলজি এই সাবমেরিনে আছে, এই সাবমেরিনে এই টেকনোলজি ইনস্টল করার ফলে এই সাবমেরিনকে প্রায় জলের উপরে উঠে আসতে কিন্তু হবে না, এবং জলের উপরে যখন এই সাবমেরিনটি উঠে আসবে তখন এর স্পিডও কিন্তু বিশাল মাত্রায় কমবে না। অর্থাৎ অত্যন্ত উন্নত মানের একটি প্রযুক্তি এর মধ্যে ইনস্টল করা হয়েছে, আধুনিক 5th জেনারেশন একটা অস্ত্র, এবং নিঃসন্দেহে চায়না, পাকিস্তান, বাংলাদেশের ঘুম উড়িয়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই সাবমেরিন যে ডিজাইন, সে ডিজাইন কিন্তু অ্যাটাক ওরিয়েন্টেড করা হয়েছে, অর্থাৎ অ্যাটাকের কথা মাথায় রেখে করা হয়েছে। এর স্পিড কিন্তু জলের তলায় 35 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 35 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে জলের তলায় এটা যেতে পারে। জলের উপরে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কিন্তু সাবমেরিন যেতে পারে। এবং পার্টিকুলারলি এই সাবমেরিনের মধ্যে টর্পেডোস ফিট করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন যে অস্ত্র সেই সাবমেরিন কিন্তু ইনস্টল করা হয়েছে আর্মড উইথ টর্পেডোস, যা কিন্তু যুদ্ধতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এবং অ্যান্টিশিপ মিসাইল এই সাবমেরিনের ভিতরে আছে। অর্থাৎ সব মিলিয়ে এই সাবমেরিনের খবর যখন প্রকাশ্যে আসে, নিঃসন্দেহে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশের কিন্তু ঘুম উড়ে যেতে বাধ্য। বর্তমান সময়ে চায়নার যে অ্যাটিটিউড, অর্থাৎ চায়নার অ্যাটিটিউডটা হলো জল দ্বারা ভারতকে আক্রমণ করো, ঘিরে নাও। যখন লাদাখকে তারা পারেনি, যখন পাকিস্তানের সঙ্গে চুক্তি করে কাশ্মীরকে নষ্ট করতে পারেনি, তখন কিন্তু জলসীমায় তারা অ্যাটাক করতে চাইছে। আর চায়নার এই পাল্টা হিসাবে ভারতবর্ষ ইন্ডিয়ান মেরিটাইম স্ট্র্যাটেজি 2025 লঞ্চ করেছে। আর 2025 জল চুক্তির এই স্ট্র্যাটেজি অনুযায়ী আইএনএস ভেক্সির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম হিসাবে 2025-এর শুরু থেকেই ভারতবর্ষে কাজ করবে। অর্থাৎ একদিকে যেমন খারগাদ্রন, অন্যদিকে আইএনএস ভেক্সির ভারতবর্ষ সামরিক শক্তিতে ক্রমেই যে উন্নতি শিখরে উঠছে তা কিন্তু বলাই চলে। আর আমাদের উন্নতি মানে ঘুম উঠছে ভারতের পাশাপাশি ভারতের মানে বিপক্ষের বিভিন্ন দেশ, পাকিস্তান, বাংলাদেশ এবং চায়নার। মনে রাখবেন, কোথাও কাউকে এক বিন্দু জায়গা কিন্তু ভারতীয় আর্মি এর আগেও ছাড়েনি, ভবিষ্যতেও ছাড়বে না। আর এই ধরনের অস্ত্র ইমপ্লিমেন্ট করা মানে নিঃসন্দেহে আমাদের বিপক্ষ শক্তি কয়েক গুণ পিছিয়ে যাওয়া একদিনেই। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।